জেলে বসেই জঙ্গি জাল বিস্তার করেছে ধৃত জঙ্গিরা, এমন তথ্য প্রকাশ্যে এসছে। এবং জঙ্গি দমনে অসম পুলিশ যে 12 জনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে রয়েছে এই রাজ্যের 2 জন। এবারে ওই ধৃতদের সঙ্গে এ রাজ্যের জেলেবন্দি জঙ্গিদের যোগসূত্র পেলেন গোয়েন্দারা। তাদের দাবি, এ রাজ্যে জেলেবন্দি কয়েকজন জঙ্গির সঙ্গে ওই ধৃতদের নিয়মিত যোগাযোগের প্রমাণ তারা পেয়েছেন। এমনকি সংগঠন বাড়ানোর পন্থা নিয়ে জেল থেকেই ওই বন্দিরা নির্দেশ দিচ্ছে বলেও গোয়েন্দাদের কাছে খবর। আর তার জেরেই জেল বন্দি জঙ্গিদের উপরে নজরদারি কঠোর করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সূত্রে আরও দাবি, গত আগস্টে বাংলাদেশে পালাবদলের পর সে দেশের জেল থেকে মুক্ত হয়ে আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটির প্রধান জসিমউদ্দিন রহমানিও সম্ভবত সীমান্ত পার হয়ে মুর্শিদাবাদে এসেছিলেন। গোয়েন্দাদের দাবি, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তিনি দুর্লভপুরে গত রবিবার এবিটি জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ থেকে ধৃত সাজিবুল ইসলামের গ্রাম এবং ভোলা গ্রামে সাজিবুলের সঙ্গেই ধৃত আরও এক সন্দেহভাজন জঙ্গি মুস্তাকিন মণ্ডলের বাড়ি ওই গ্রামে আসেন। যদিও সাজিবুলের মা তানজিরা বেওয়া বুধবার দাবি করেন, আমাদের বাড়িতে আমার ভাইপো সাপ শেখ ছাড়া বাংলাদেশ বা বাইরের কেউ কোনো দিন আসেনি। পুলিশের ওই সূত্রের আরও দাবি, তল্লাশিতে সাজিবুলের বাড়ি থেকে একটি ডায়েরি উদ্ধার করেছে এসটিএফের আধিকারিকরা। ওই ডায়েরিতে আরবি সহ একাধিক ভাষায় কিছু লেখা রয়েছে। ওই ডায়েরিতে সাংকেতিকভাবে কিছু লেখা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বাংলাদেশ থেকে এই রাজ্যে অনুপ্রবেশের অভিযোগ দীর্ঘদিনের, তবে সম্প্রতি বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে চোরা পথে বাংলাদেশিদের আসার প্রবণতা বেড়েছে। ভুয়ো নথি দেখিয়ে থেকে যাচ্ছেন অনেকে। কিভাবে জাল বিছিয়ে এই জাল পরিচয় চক্র। আনন্দবাজার পত্রিকা তাদের খোঁজ খবরমূলক অনুসন্ধানী প্রতিবেদনে বলছেন, ভুয়ো পরিচয়পত্র পেতে বাংলাদেশ থেকে চোরাপথে বা বৈধ পথে এদেশে এসে দালাল ধরেন বহু বাংলাদেশি। দুদেশেই রয়েছে দালাল চক্র। তারা নিয়ে যায় ভুয়ো পরিচয়পত্র তৈরির চক্রের কাছে। এদেশের আত্মীয় বা পরিচিতদের টাকা দিয়ে বাবা মা সাজানো হয়। নকল পরিজনের সাহায্যে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি হয়। টাকার বিনিময়ে জনপ্রতিনিধিদের শংসাপত্র মেলে বলে অভিযোগ। অনুপ্রবেশের পথ, ধুর সিন্ডিকেট, অর্থাৎ বেআইনি পথে দুদেশের মধ্যে মানুষ পারাপার করায় যারা, তারাই এই ব্যবস্থা চালায়। মূলত উত্তর 24 পরগনার যে অংশে কাঁটাতার নেই সেখান দিয়ে পারাপার হয়। জলপথ দিয়েও ধুর সিন্ডিকেট বাংলাদেশিদের নিয়ে আসে। এবং এই কাজে আগে যে হার ছিল, যে রেট ছিল, যে দর ছিল, তা কিন্তু বেড়েছে। ভারতের আধার, ভোটার, রেশন কার্ড পেতে দিতে হয় ৭৫০০ থেকে 10,000 টাকা। পাসপোর্টের জন্য টাকা আরও বেশি লাগে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতীয় পরিচয়পত্রের চাহিদা বেড়েছে। বাংলাদেশিরা এদেশে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন, অনেকে বাড়ি ভাড়া নিয়ে থাকেন এবং থেকে এই নথিগুলো তারা তৈরি করেন। ফাঁকা মাঠের মধ্যে দুদেশের মাঝে সীমান্তের যে সিস্টেম পিলার আছে তা সর্বত্র যে আছে এমনটা নয়, এবং কাঁটাতারও নেই। অনেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন এই সমস্ত জাল নথি নিয়ে, এবং মহিলারা অনেকে পরিচারিকার কাজও করেন বিভিন্ন বাড়িতে। আগের তুলনায় হঠাৎ করে বেড়েছে গ্রেপ্তারি। গত আগস্ট থেকে পর্যন্ত উত্তর 24 পরগনায় অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার অন্তত 50। ভারতীয় নথি তৈরি এবং বিক্রির চক্রের সঙ্গে যুক্ত এবং ভারতীয় দালাল সহ গ্রেপ্তার 20। গত 3 মাসে পেট্রাপোলে 5 বাংলাদেশি ভারতীয় পাসপোর্ট নিয়ে ধরা পড়েছে। উদ্ধার হয়েছে প্রচুর ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড, জন্মের শংসাপত্র, রেশন কার্ড, প্যান কার্ড। মিলেছে কম্পিউটার, প্রিন্টার, জনপ্রতিনিধিদের শংসাপত্র। পুলিশের দাবি, অনুপ্রবেশ বন্ধ করতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ভারতীয় পরিচয়পত্র এবং বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। সীমান্তে সিসি ক্যামেরা বসানো হয়েছে, সংযোগ বাড়ানো হয়েছে জনগণের সাথে। অচেনা কাউকে দেখলে পুলিশকে জানাতে বলা হচ্ছে। প্রশাসনের দাবি, কাঁটাতারহীন এলাকার জন্য জমি অধিগ্রহণ প্রয়োজন, সেই প্রক্রিয়া চলছে। এর মধ্যে ব্যক্তি মালিকানার জমির সঙ্গে জবরদখল হয়ে যাওয়া জমিও রয়েছে। এ ধরনের 310 একর জমির মধ্যে 140 একর কিনে বিএসএফকে হস্তান্তর করা হয়েছে। ডিজিটাল প্রতারণায় অন্যতম পছন্দ হোয়াটসঅ্যাপ।
এই রিপোর্ট প্রকাশ্যে এনেছে কেন্দ্র। ভালো শেয়ারে লগ্নি করে বিপুল লাভের হাতছানি, কখনো বা ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে টাকা দিতে বাধ্য করা, কোথাও অন্তরঙ্গ ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়ে মানহানির হুমকি দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া। উন্নত প্রযুক্তির কারণে ক্রমশ বাড়ছে এমন সাইবার প্রতারণা। পরিসংখ্যান বলছে এই ধরনের কাজে প্রতারকদের কাছে সবচেয়ে পছন্দের অ্যাপ্লিকেশন হলো হোয়াটসঅ্যাপ, অনেকটাই পিছিয়ে টেলিগ্রাম ও ইনস্টাগ্রাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী 2024 সালের প্রথম 3 মাসে প্রতারণার 86,227টি অভিযোগ জমা পড়েছিল, যার মধ্যে 43,797টি প্রতারণা হয়েছে কেবল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অন্যদিকে টেলিগ্রাম ও ইনস্টাগ্রামের মাধ্যমে হওয়া প্রতারণার সংখ্যা যথাক্রমে 22,680 ও 19,800। পরিসংখ্যান বলছে গত বছরের প্রথম 4 মাসে প্রতারকদের হাতে প্রায় 125 কোটি টাকার কাছাকাছি খুইয়েছেন দেশের নাগরিকরা, যা মূল অঙ্কের খুবই অল্প বলে মত সাইবার বিশেষজ্ঞদের। বিশেষ করে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ্যে ভয় দেখিয়ে টাকা আদায়ের অধিকাংশই পুলিশের কাছে রিপোর্ট হয় না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। তদন্তকারীদের মতে প্রতারকদের কাছে মানুষকে বোকা বানাতে সবচেয়ে নির্ভরযোগ্য অ্যাপ্লিকেশন হলো হোয়াটসঅ্যাপ, যা চালানো সোজা। আমজনতার অধিকাংশ হোয়াটসঅ্যাপ পরিষেবা ব্যবহার করে থাকেন। স্বরাষ্ট্রকর্তাদের মতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নানাভাবে ফাঁদ পাতা হয়। তার মধ্যে বহুল প্রচলিত হলো নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে অতিরিক্ত রোজগারে লোভ দেখিয়ে ধারাবাহিকভাবে বার্তা পাঠানো হয়ে থাকে। মূলত ডিজিটাল মার্কেটিংয়ে লোভ দেখিয়ে নির্দিষ্ট কিছু লিঙ্কে ক্লিক করলেই অর্থ অ্যাকাউন্টে চলে আসবে। এই ফাঁদ পাতা হয়, যাকে বলা হয় পিগ বুচারিং স্কিম। এক্ষেত্রে আস্থা অর্জনে প্রথম 2-1 আবেদনকারীকে টাকা ফেরত দেন প্রতারকেরা। প্রাথমিক আস্থা অর্জনের পর আবেদনকারীরা বড় মাপের অর্থ বিনিময়ের লোভ দেখান, যাতে পা দেন অধিকাংশই। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে সন্দেহভাজন হওয়ায় গত 1 বছরে বিদেশে 59,000 হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। প্রতারকরা কতটা ধুরন্ধর তা বোঝাতে এক স্বরাষ্ট্রকর্তা বলেন, রাম মন্দির উদ্বোধনের সময় হোয়াটসঅ্যাপে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা সরাসরি দেখা যাবে বলে কিছু সন্দেহভাজন লিঙ্ক বাজারে ছাড়া হয়েছিল। যারা ওই লিঙ্ক ক্লিক করেছিলেন তাদের অনেককেই প্রতারণার শিকার হতে হয়েছে। এছাড়াও ফেসবুকে ঋণ দেওয়ার নাম করে ওইসব চক্ররা সক্রিয় রয়েছে, যাদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন গোয়েন্দারা।